লজ্জা করেন? ঘরের বৌমা হয়ে কোনো কাজ করো না। যেমন আমার ছেলে তেমন তার বউ। কেন, কি করেছি যে এমন করে কথা শোনাচ্ছেন আপনি? কি করেছ? সকালবেলা উঠে ঘরটা ঝাঁট দেবে কে শুনি? কেন, ঘরে কি আর কেউ নেই নাকি? ঘরের অন্য কাজগুলো তো আমি করছি, দেখতে পাচ্ছেন না নাকি? অত কথা তোমার আমি শুনতে চাই না। যেটা বলেছি চুপচাপ সেটাই করবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কেন, কি করবে তুমি? তুই আর বেশি কথা বলিস না আমাকে। কুলাঙ্গার ছেলে কোথাকার। কাজ বাজের কোনো ধান্দা নেই, বসে বসে খাস, আবার কথা বলতে তো লজ্জা করে না? লজ্জা কিসে শুনি? আর কাজবাজ করি না তোমাকে কে বলেছে? তুমি কি ভাবো তোমার শুধু একটা ছেলের ভরসায় সংসার চলে নাকি? আমার একটা ছেলে সংসার চালায়, আর তোরা শুধু বসে বসে খাস। শুনে রাখ, এখন থেকে আর এইভাবে সংসার চলবে না। আর লতা, তুমি কাজ করে খাওয়ার অভ্যেস করো। বসে বসে খাওয়ার দিন গেছে, এই কথাটা যেন তোমাদের মনে থাকে। আমি তো জানতাম এই বাড়িতে একজন রোজগার করে আর বাকি সবাই বসে বসেই খায়। কেন, কি হয়েছে বলো তো বৌমা? চোখের মাথা খেয়েছেন নাকি? সারা দিন আমি খেটে মরছি, আর আপনার সাধের বৌমা লতা পায়ের ওপরে পা তুলে সবাইকে আদেশ করে বেড়াচ্ছে। এইভাবে চললে আমরা বাড়ি ছেড়ে চলে যাব। আরে না না না, তা কেন? তোমরা কি কখনো বাড়ি ছেড়ে যেতে পারো? আমাদের যদি এই বাড়িতে রাখতে চান তাহলে একটা কাজ আপনাকে করতে হবে। কি কাজ গো? তুমি যা বলবে আমি তাই করব। দেখুন, আপনার ছেলে গোপালের রোজগার যথেষ্ট কম, সেই জন্যই তো সেই সংসারে আমাদের ঘাড়ে চেপে খায়, সঙ্গে আবার বউকে নিয়ে। আবার কিছু বলতে গেলেই বড় বড় বাতিলা দেয়। আমরা এখন থেকে আর এসব সহ্য করব না। তাহলে তুমি আমাকে কি করতে বলো? পরিষ্কার কথা, ওদেরকে তাড়িয়ে দিন। ওদেরকে বলুন নিজের ব্যবস্থা নিজেই করতে। তখন বুঝবে কত ধানে কত চাল। 10 টাকা রোজগার করতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয় তখন বুঝবে। ফকটিয়ায় খেয়ে খেয়ে না ওদের অভ্যেস হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি কালকেই ওদেরকে তাড়িয়ে দেব। তাহলেই শান্তি ফিরে আসবে বাড়িতে। আরে এমনিতেও ওদেরকে আমার আর সহ্য হয় না। ওদের বোঝা বইতে বইতেই তো আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যাচ্ছে। আমি কালকেই এর একটা বিহিত করছি। দাঁড়াও, যদি ওদেরকে ঝেঁটার বাড়ি মেরে তাড়াতে না পারি তো আমার নাম নয়। মাঝে মাঝে আমার মনে হয় গোপালকে জন্ম দিয়েই আমি ভুল করেছি। অমন করে বলবেন না। সকাল সকাল এরকম কথা বলতে মা হয়ে আপনার লজ্জা করে না? লজ্জা তো তোমাদের করা উচিত। সারা দিন রাত এই বাড়িতে বসে বসে খাচ্ছ, নিজেদের মুরদ নেই কাজ করার। তোমাদের ফকটিয়া খেতে লজ্জা করে না? কি হলো, আজ আবার সকাল সকাল শুরু করলে কেন মা? শোন, এই বাড়িতে তারাই থাকবে যারা রোজগার করতে পারে। কেন, এতদিন আমি রোজগার করে আনিনি? এতদিন সংসার চালাইনি আমি? ওসব কথা পুরনো হয়ে গেছে, এখনকার কথা বল তুই। ভাই যখন রোজগার করতো না তখন আমি ভাইকে খাওয়ানোর আগে কিছু বলেছি? আমি কি বলেছি সে কেন রোজগার করে না? এখন তোর ভাই তোর থেকে অনেক বেশি রোজগার করে, বুঝেছিস? তাহলে আমি কি করতে পারি বলো? তুই তোর বউকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা। কোনোদিনও এখানে আর মুখ দেখাতে আসবি না, কুলাঙ্গার কথাকারের। আপনি ভুল করছেন মা। একদিন এর জন্য আপনাকে আফসোস করতে হবে। কি করতে হবে আর কি করতে হবে না সেটা আমি বুঝবো। আপনি আমাদেরকে তাড়িয়ে দিচ্ছেন, কিন্তু আমরা কোথায় গিয়ে থাকবো? চুপ করো তো লতা, বয়স বাড়লে লোকের অনেক রকমের বাতিক হয়। চলে এসো, আমরা আমাদের মতো ঠিকই কিছু জোগাড় করে নিতে পারবো। রোজ রোজ এই বাড়িতে অপমান আর সহ্য হয় না। শুনলাম নাকি আজকে দাদা বৌদিকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে মা। তা সে কি আর এমনি এমনি তাড়িয়ে দিল? কি ঘটেছে? একজন এই সংসারে পয়সা রোজগার করবে,
আর আরেকজন শুধু বসে বসে খাবে তার পরিবার নিয়ে, সেটা তো আর হয় না। সেটা কি মা এতদিন পরে বুঝতে পারলো? আরে বুঝতে কি আর পারি এত সহজে? তাহলে কি করে এমন অসম্ভবটা সম্ভব হলো? হয়েছে কারণ আমি তোমার মায়ের কানে আসল কথাগুলো তুলেছি বলে। বেশ করেছো। কতদিন আর ওদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবো আমি? আরেকবার ভেবে দেখো, লজ্জাও করে না ওদের? কোনো রোজগারের মুরদ নেই, শুধু আমার ঘাড়ে চেপে অন্ন ধ্বংস করা। আবার বলছিল যে তোমাকে নাকি খাইয়ে পরিয়ে বড় করেছে। আমাকে খাইয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? খাইয়েছে তো বেশ করেছে। এখন যাক, নিজের রাস্তা নিজেরা করে নিক। আমিও সেটাই বলে দিয়েছি, নিজেদের রাস্তা নিজেদের করে নিতে। আপদ বিদেয় হয়েছে, ভালোই হয়েছে। এই আনন্দে কিন্তু ভালো রান্না করে একদিন খাওয়া দাওয়া হবে। সে কাল কি হতে পারে? তুমি তাহলে কালকে ভালো করে বাজার করে এনো। হ্যাঁ, আমি কালকে বিশেষ বিশেষ বাজার করে আনবো। এত রাত হয়ে গেল, তবুও আমরা একটা থাকার জায়গা পেলাম না। কি ভরসায় যে তুমি বাড়ি ছেড়ে বেরোলে। দেখো, একটা কথা বলি তোমাকে, সারা জীবন রাস্তায় কাটাতে পারবো, তবু অপমানের ভাত খেতে পারবো না। যে বাড়িতে মা ভাই রোজ অপমান করে, সে বাড়িতে থাকতে পারবো না আমি তোমাকে নিয়ে। আরে একটু মানিয়ে গুছিয়ে নিলেই তো হতো। দেখো, একটা কথা বলি, মানিয়ে নেওয়ার একটা সীমা থাকে। রোজ এইভাবে অপমান আর সহ্য হলো না আমার। আর আমি নিজের অপমান সহ্য করতে পারি, কিন্তু তোমার অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কিন্তু এখন আমরা থাকবো কোথায়, খাবো কি, এটা তো ভাবো। এই যে সামনে জঙ্গলের মধ্যে ভাঙা বাড়িটা, এর মধ্যেই আমরা এখন থাকবো। পরিষ্কার করে নয় থাকার জায়গাটা হয়ে গেল, কিন্তু খাবে কি? সেটার ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা করবে শুনি? কালকে সকালে ভাবনা চিন্তা করে কিছু একটা নতুন ব্যবস্থা বার করব। এমন ব্যবস্থা বার করব যে এই গ্রামে হবে সেটা নতুন। তাহলে তো সেটা খুব ভালোই হবে। ওরা আমাদের তাড়িয়ে দিয়ে ভালোই করেছে। ওরা যদি আমাদের না তাড়িয়ে দিও, তাহলে আমাদের জীবনে উন্নতির মুখ আমরা দেখতে পেতাম না। এবার আমার মনে হচ্ছে আমাদের উন্নতি হবে খুব তাড়াতাড়ি। চলো আজকে রাতের মতো আশ্রয় নেওয়া যাক। হ্যাঁ চলো। হ্যাঁ গো, কিছু ভাবলে কিভাবে দিন চলবে? আজকে দিনটা যেভাবে চালিয়ে নাও। কালকে থেকে একটা বুদ্ধি মাথায় এসেছে। কি বুদ্ধি শুনি? এই গ্রামে খাবার দোকান অনেক আছে, কিন্তু মাংসের নুডলস কেউ বিক্রি করে না। আসলে গ্রাম্য জায়গা তো, এদিকে নুডলস খাবার চল নেই, কিন্তু মানুষকে একবার খাওয়াতে পারলে সকলেরই খুব ভালো লাগবে। আর নতুন জিনিস চলবেও ভালো। অন্য কেউ সহজে এটাকে নকল করতে পারবে না, কারণ জিনিসটা সম্বন্ধে কারোর কোনো অভিজ্ঞতা নেই। এই তো খুবই ভালো বুদ্ধি, কিন্তু ব্যবসা করার এত টাকা আমাদের কাছে কোথায়? আমার অন্য একটা বন্ধু আছে, তার থেকে আমি কিছু টাকা জোগাড় করব, আর একটা ঠেলা গাড়ি জোগাড় করব। রান্না কিন্তু তোমাকে করতে হবে, আমি অবশ্য তোমাকে দেখিয়ে দেব। ঠিক আছে, এ তো খুবই ভালো বুদ্ধি। আমার মনে হয় সবারই খুব পছন্দ হবে। সবার পছন্দ হতে তো করেই ছাড়বো। আজকে আমি এমন ব্যবস্থা করব ওই খগেনের, যাতে তোমাদের পায়ে পড়ে ওকে ক্ষমা চাইতে হয়। আর শুধু তাই নয়, আমি বাবার সাথেও কথা বলবো। বাবা তো এমন করবার লোক নয়। নিশ্চয়ই বাবার কানে কেউ বিষ ঢেলেছে। আমি বাবাকে বলে বুঝিয়ে ওর শাস্তির ব্যবস্থা করব। ধন্যবাদ ভাই পলাশ। এই বিপদের দিনে যদি তুমি পাশে না থাকতে, তাহলে যে আমাদের কি হতো কে জানে। এই বিপদের দিনে তুমি যদি পাশে না থাকতে, তাহলে হয়তো আমাদের এই শেষ ভরসাটাও ছেড়ে দিতে হতো। তোমাদের মতো উদ্যোগীদের পাশে থাকবো না তো কাদের পাশে থাকবো বলো তো? তোমরা একদম চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। এই শয়তান খগেন, বাড়ি থেকে বের হ। কি হয়েছে পলাশ দাদাবাবু? মানে আপনি এত রেগে মেগে এসেছেন কেন? তুই এক্ষুনি এই গ্রাম থেকে চলে যাবি। তুই যদি এই গ্রাম থেকে না যাস, তাহলে কিন্তু তোর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেব। কি হয়েছে বাবু? আপনি এত রেগে গিয়েছেন কেন আমার উপর? মানে তুমি গোপাল কাকার দোকানে গিয়ে বলে এসেছো যে তারা যদি দোকান না তুলে দেয়, তাহলে তুমি তার ব্যবস্থা নেবে, আমার বাবার সাহায্যে নেবে। তাহলে জেনে রাখো, আমি এসেছি সেটা তোমাকে পরিষ্কার বলে দিতে যে তোমরা কিছুই করতে পারবে না।
উল্টে আমার বাবার ব্যাপারটা তো আমি দেখে নেব, কিন্তু তোমাকে আমি এই ঘর থেকে তাড়াবো আর এই গ্রাম থেকে তাড়াবো। ছোট বাবু, আপনার পায়ে পড়ি, আমাকে আপনি বাঁচান। আমার সাথে এমন করবেন না, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আর করবো না এমনটা কখনো। ছাড়তে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বাবু? শর্ত হচ্ছে যে কালকে সকালে আমাদের বাড়িতে আসতে হবে তোমাকে, সেখানেই বাবার সামনে তোমাকে নিজের মুখে সব কথা স্বীকার করতে হবে, তবেই তোমার মুক্তি হবে। ঠিক আছে বাবু, আপনি যাই বলবে তাই হবে। বলে ফেলো খগেন, বাবার সামনে সব স্বীকারোক্তি বলে ফেলো। কি হয়েছে, সকাল সকাল তুমি আমার বাড়িতে এসেছো কেন? তোমার কি বলবার আছে খগেন? বাবু, আপনার পায়ে পড়ছি, আমি খুব বড় অপরাধ করেছি। কি অপরাধ? বাবু, আমি লোভের বশে গোপালদের উপরে হিংসে করে আপনাকে চুগলি করেছি। আমি মিথ্যে কথা বলে আপনার কানে বিষ ঢেলে ওদের দোকানে তুলতে বাধ্য করেছিলাম। শুধু তাই নয়, আমি আপনার কথার উপরে ভরসা করে ওদেরকে গিয়ে হুমকি দিয়েছিলাম। এইগুলো করা আমার উচিত হয়নি বাবু, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন আপনি। আসল কথা আমি এখন বলছি আর কি। আমাকে ওই গোপালের ভাই রতন বলেছিল এইসব কাজ করতে। রতন ওর দাদাকে হিংসে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তার স্বাদ মেটেনি আর কি। বলেছিল এইগুলো করতে আর কি। শয়তানের বাচ্চা, নিজেও পাপ করলি আর আমাকেও পাপে জড়ালি। হ্যাঁ, আর যদি আমার ছেলে পলাশ না থাকছে আমার দ্বারা, তাহলে একটা বড় অনর্থ হয়ে যেত। রতন, নীলিমা আর কোনোদিন যদি গোপালের পরিবারের সাথে এমন করেছে, তাহলে ওদেরকে আমি গ্রাম থেকে তাড়িয়ে দেব। আর খগেন, তোকে শেষবারের মতো বারণ করে দিলাম। আর কখনো করবো না বাবু। বাবু, ভুল হয়ে গেছে, কখন এরকম করবো না। না না, আর কখনো আমরা বড়দেরকে অসম্মান করব না। ধন্যবাদ বাবু, ধন্যবাদ। মনে রাখিস নিমাই, লোভে পাপ, পাপে মৃত্যু। এখনো সময় আছে, যা করবি মাথা ঠান্ডা করে করবি। মা, তোমার শরীর এখন কেমন আছে? আমার শরীর আগের থেকে এখন অনেকটা ভালো। মা, তোমাকে একটা কথা জানানোর আছে। হ্যাঁ মা, নিমাই আর নূপুর কালকে থেকে আলাদা হয়ে যাবে আমাদের সংসার থেকে। হায় কপাল, কি সর্বনেশী কথা! কেন নিমাই আর নুপুর আলাদা হয়ে যাবে? আমি তো ওকে কিছু বলিনি। আমি তোমাকে চিনি, নূপুরের এত বড় ভুল তুমি সহজভাবে মেনে নিয়েছো। অন্য বাড়িতে এমন কাণ্ড করলে নূপুরকে ঘর থেকে বের করে দিত। রাখাল, তুই মাথা গরম করিস না। নুপুর আমার মেয়ের মতো, আমি ওর আচরণে রাগ করিনি। ওদের বুঝিয়ে বল, নয় আমি যাচ্ছি, ওরা আমার সংসার ছেড়ে না যায়। মা, আপনার শরীর এখনো ভালো মতো সুস্থ হয়নি, আপনি উত্তেজিত হবেন না। আমি গিয়ে ওদেরকে বোঝাবো যাতে ওরা সংসার ছেড়ে আলাদা না হয়। বড় বৌমা, তুমি বলো, রাখালের বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে ওদের আমি বড় করেছি। ওরা আলাদা হয়ে গেলে এই ভরা সংসার ভেঙে যাবে, আমি সইতে পারবো না। মা, তুমি উত্তেজিত হয়েও না, তোমার শরীর খারাপ করবে। আমি অনেক বুঝিয়েছি নিমাইকে, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না। বেলা না হয় আরো একবার গিয়ে নূপুরকে বুঝিয়ে আসুক, দেখা যাক কি হয়। আমি এক্ষুনি যাবো ওদের সাথে কথা বলতে, একবার সে চেষ্টা করে দেখি। এসব কি রান্না করেছো? তুমি মুখেই দেওয়াই যাচ্ছে না। কতদিন বলেছি তোমায় রান্না করার সময় একটু মনোযোগ সহকারে করো, কে কার কথা শুনে। সংসারের সমস্ত কাজ সারবার পর আর কত মন দিয়ে রান্না করব বলো? আমিও তো মানুষ, যন্ত্র তো নই। ওরে বাবা, কথা শোনো, সংসারের কাজ করে একেবারে উদ্ধার করে ফেলেছি। বসে বসে হুকুম না দিয়ে নিজেও তো আমাকে সাহায্য করতে পারো। কি কি বললে? আমি আমি সাহায্য করব? আমার বইয়ে গেছে। কেন, তুমি কি মোমের পুতুল নাকি? কাজ করলে কি গলে যাবে? তুমি তো আবার বড় লোকের বেটি, তাই না? তুমি কিন্তু মাথা ছাড়িয়ে যাচ্ছ, এবার কিন্তু আমি মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। কিছু বললেই তোমার মাথা গরম হয়ে যায়। মাথা কি শুধু তোমারই গরম হয়? এই পৃথিবীর আর কারোর মাথা গরম হয় না। কি বলে? আমার উপর কথা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এখন মজা লাগছে তোমার আমার উপর কথা? ওরে বাবা, মরে গেলাম, লাগছে আমার।
ফের যদি আমার মুখে মুখে তর্ক করেছো না, তোমার হাড় ভেঙে গুঁড়ো করে দেবো। আমি তোমার কথা শুনে এই বাড়ি ছেড়ে আলাদা হয়ে এসেছি, সেটা আমার একটা মস্ত ভুল ভুল ভুল। তার থেকে বড় ভুল হয়েছে তোমার মতো মেয়েকে বিয়ে করা। তোমার টাকার গরম অহংকার তোমাকে মানুষের পর্যায়ে রাখিনি। বাবা, তুই দেখি মরার মুখে রাম না, খুব বড় বড় কথা শিখেছো দেখছি। এতই যখন মায়ের ওপর দরদ উতলে পড়েছে, তখন যাও না মায়ের কাছে গিয়ে না হয় থাকো। তুমি মায়ের গায়ে হাত তুলেছিলে একদিন, আমি তখন তোমাকে কিচ্ছু বলিনি। আজকে তুমি আমার গায়ে হাত তুললে, এখন আমি বুঝতে পারছি আসলে ভুলটা আমারই রয়েছে। তোমায় আমি অতিরিক্ত প্রশ্রয় দিয়েছি, তাই আজকে তুমি এতবার বেড়েছো। চুপ কর বলছি, আর একটা কথা বলবে না, আমি তোমাকে মেরে মাথা ফাটিয়ে দেবো। বেরিয়ে যাও এখান থেকে। আমি আর এক মুহূর্ত তোমার সাথে থাকবো না, আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো তোমারই অহংকার তোমার পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে, মনে রেখো। রাখাল, আজ কতদিন হলো নিমাইকে দেখি না, ওদের কথা আজ খুব মনে পড়ছে। ওদের কথা ভেবে মন খারাপ করো না। আমি বেলা সবাই মিলে ওদের কত বুঝিয়েছিলাম যাতে এই সংসার ছেড়ে আলাদা না হয়ে যায়, কিন্তু ওরা আমাদের কোনো কথাই শোনেনি। রাখাল, বড় বৌমা অনেক দিন তো হয়ে গেছে, ওদের মাথা ঠান্ডা হয়েছে। একবার নিমাইকে বলো না গো, নিশ্চয়ই তোমাদের কথা ফেলবে না। মা, আপনি আমায় ক্ষমা করবেন, আমি আপনার এই অনুরোধ রাখতে পারবো না, কারণ সেদিন এত অপমান করেছে, আমি অনুরোধ করলাম কিন্তু ওরা আমাকে অপমান করে বের করে দিয়েছিল। সেদিনের কথা ভাবলে আমার বুক কেঁপে ওঠে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেলা, তোমার যেতে হবে না। নিমাইয়ের সাথে দেখা হলে আমি না হয় ওকে বলবো, ও যাতে একবার মায়ের সাথে দেখা করে যায়। মাগো, এই যে আমি তোমার কাছে এসেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আজকে নূপুর আমাকে মেরে দেখো কি হাল করেছে। নূপুর যা করেছে ঠিক করেছে। খুব তো বইয়ের পক্ষে কথা বলছিলিস একদিন, আজকে বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা, সেদিন তোমার কথাতে আমি গুরুত্ব না দিয়ে নূপুরের হিতে কথা বলেছিলাম। আজকে আমি হারে হারে বুঝতে পারছি যে কি ভুলটাই না আমি করেছিলাম সেদিন। দাদা দাদা, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি আর নূপুরের কাছে যাব না। তুমি চিন্তা করো না, নূপুর একদিন ওর শাস্তি পাবেই পাবে। এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমার একটাই ইচ্ছা, ওরা দু ভাই যেন মিলেমিশে থাকে। জানি না আশা পূর্ণ হবে কিনা, ওপরওয়ালার কাছে একটাই প্রার্থনা, যাতে নূপুরকে সৎ বুদ্ধি দেয়। সারা গায়ে আমার ঘা হয়ে গেছে, হচ্ছে ব্যথা সইতে পারছি না। কোথায় যাই, কি করি, কাকে বলি? ওরে বাবারে, কেউ আছো? আমায় এক গ্লাস জল দাও, কেউ শুনতে পাচ্ছ? মরে গেলাম, বাঁচাও বাঁচাও আমাকে। নূপুর, তোমার একই দুর্দশা হয়েছে, সারা গায়ে ঘা হয়ে গেছে, রক্ত বের হচ্ছে, মনে হচ্ছে তোমার কঠিন রোগ হয়েছে। দাদা, আমি আমার পাপের ফল ভোগ করছি। আমি যা পাপ করেছি ওপরওয়ালা আমায় শাস্তি দিয়েছে। আমি বড় জল তেষ্টা পেয়েছি, দুদিন ধরে কিচ্ছু খাইনি, আমি মরে যাবো, আমি বাঁচান। আমি সবই বুঝতে পেরেছি, কিন্তু তোমার যা রোগ হয়েছে সেটা বড় ভয়ঙ্কর। তোমার কাছে গেলে বা কেউ তোমাকে ছুঁলে তারও একই রোগ হয়ে যাবে। তাই আমি তোমাকে সাহায্য করতে চেয়েও কিছু করতে পারছি না। আমার সত্যি তোমার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। দাদা, আপনার পায়ে পড়ি, আপনি অন্তত আমাকে এক গ্লাস জলের ব্যবস্থা করে দিন। জল চেষ্টায় না হলে আমি মরে যাবো দাদা। নূপুর, এমন একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে আমার ইচ্ছা সত্ত্বেও তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারছি না। আমার জল তেষ্টা পেয়েছে, কেউ আমাকে এক গ্লাস জল দাও, দয়া করো আমার ওপর। কেউ কি আছো? মা, বেলা, নিমাই, কে কোথায় আছো? সবাই এদিকে আসো একবার। কি হয়েছে রাখাল, কোনো বিপদ ঘটেছে? তুই সকাল সকাল এভাবে ডাকছিস? আমি নূপুরের বিষয়ে তোমাদেরকে জানাতে এসেছি। কি হয়েছে নূপুরের? কি হয়েছে নূপুরের, বলো। দাদা বলো দেখি, নূপুরের কি হয়েছে? নূপুরের কঠিন রোগ হয়েছে, ওর সারা গায়ে ঘা হয়েছে,
এবং সেই ঘা থেকে রক্ত ঝরছে। ব্যথায় যন্ত্রণায় নূপুর চিৎকার করছে সাহায্যের জন্য। ও এক গ্লাস জলের জন্য অস্থির হয়ে কাঁদছে। সর্বনাশ, কি করে হলো নূপুরের এই অবস্থা? খুব ভালো হয়েছে, ও যা পাপ করেছে তার ফলও পাচ্ছে। চুপ করো নিমাই, নিজের বউয়ের সম্বন্ধে এমন কথা বলতে নেই। ওর অসুখ হয়েছে আর আমাদের ওকে সুস্থ করে তোলার জন্য ওকে সাহায্য করতে হবে। এখন ভালো মন্দ বিচার করার সময় নয়, আগে সুস্থ হয়ে উঠুক তারপর। বড় বৌমা ঠিক বলছে নিমাই, তুমি এখন এসব করবে না। মা, নূপুরের কঠিন রোগ হয়েছে, ওকে যে স্পর্শ করবে বা যে তার সামনে যাবে সেও একই রোগে আক্রান্ত হবে। সর্বনাশ, এ তো দেখছি ভয়ঙ্কর রোগ। এখন কি হবে? তোমরা ভয় করো না, আমি নূপুরকে সেবা করে ভালো করে তুলব। মা, তুমি নূপুরের সেবা করবে? না না মা, তোমার বয়স হয়েছে, আমরা তোমাকে এভাবে এই ভয়ঙ্কর রোগের মুখে ঠেলে দিতে পারি না। চুপ কর রাখাল, নূপুর আমার মেয়ের মতো। ওর অসুখ হয়েছে আর আমি মা হয়ে কিভাবে হাত গুটিয়ে থাকি। আমার কথা শোন, আমায় কিছু নিম পাতা আর কাঁচা হলুদ এনে দে। ঠিক আছে, আমি এখনই এনে দিচ্ছি। বেলা, নিম পাতা আর হলুদ বাটা গরম জল করে দাও আর একটা পরিষ্কার গামছা দিও। ঠিক আছে মা, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মা, আপনি আমায় ক্ষমা করে দিন। টাকার গরমে আমার চোখ অন্ধ হয়ে গেছিল। আমি সব বুঝতে পেরেছি। সব কিছুকে টাকা দিয়ে তুলনা করতাম। আমি বুঝেছি টাকা দিয়ে সব কেনা যায় না। আজ না আপনি না থাকলে আমি মরে যেতাম। আপনি আমার জীবন দান করেছেন। চুপ করো মেজো বৌমা, আর কথা বলো না। তুমি আমার মেজো মেয়ে। আমার মেয়ে অসুস্থ হয়ে কষ্ট পাবে আর আমি মা হয়ে সেটা সহ্য করি কি করে? মা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আমার এখন নিজের উপর ঘৃণা হচ্ছে। কি ভুলটা আমি করেছিলাম, তাই ওপরওয়ালা আমাকে শাস্তি দিয়েছে। মা, আমি আপনাকে ছেড়ে আর কোথাও যাব না। এসব কদে করে আর নিজেকে কষ্ট দিস না মা। তুই সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে আমরা সবাই আবার আগের মতো একসাথে থাকবো। লোকটা সকালে উঠেই যে কোথায় বেরুলো, এখনো বাড়ি ফেরার নাম নেই। সকালের খাবার কি দুপুরে খাবে নাকি আজকে? ওহ, এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? তা বাড়ি কেন এসেছো শুনি? যেখানে ছিলে সেখানেই যাও আবার। তোমার তো বাড়ি ঘরদোর কিছুই নেই। কি যে বলো না তুমি গিন্নি, বাড়ি না এলে আমার গিন্নির ওই মুখটা দেখবো কিভাবে বলো তো? হ্যাঁ, আহা, বুড়ো শখ কত, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখনো মিনসে স্বাদ আহ্লাদ যায়নি। আরে 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ, তার সাথে আহ্লাদ করবো না তো কার সাথে করবো শুনি? থাক, এখন আর পিরিত দেখাতে হবে না বাপু। তুমি বাইরে গেলে যে বাড়ির কথা ভুলে যাও সেটা আমার জানা আছে। আরে তোমাকে ভুললে কি চলবে বলো? তুমি যে আমার ঘরের লক্ষ্মী, তোমাকে নিয়ে তো আমার সব। এখন আর শুকনো কথায় চিড়ে ভেজে না বাপু, বাজার করে নিয়ে এসে তারপরে মধুর মধুর কথা বলো। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি আছে ওই প্যাকেটে শুনি? কি এমন জিনিস এনেছো? তোমার জন্য ঘোষ বাড়ির সুপারি নিয়ে এসেছে গো গিন্নি। তুমি তো ঘোষ বাড়ির সুপারি খেতে খুব ভালোবাসো, তাই ভাবলাম ঘোষ বাড়ি থেকে কিছু সুপারি নিয়ে আসি তোমার জন্য। বাবা, ঘোষ গিন্নি যা কিপটে, তা সে দিল তোমাকে সুপারি? সে কি আর দিতে চায়? ঘোষবাবুর বাড়ির কাজের ছেলেটাকে 2টো টাকা দিয়ে বললাম ফেরবার সময় আমাকে আলাদা করে কিছু সুপারি দিতে। ও, আজ তাহলে ঘোষ বাড়িতে গল্পের আসর বসিয়েছিলে? হ্যাঁ গো গিন্নি, ঘোষবাবুর জোড়াজুড়িতে আজকে আর চায়ের দোকানে গেলাম না, সবাই সেখানে বসে আড্ডা দিলাম আর কি। বলি, ঘরে একটাও বাজার সওদা নেই আর বাবু গিয়ে আড্ডায় বসেছে। তাড়াতাড়ি খেয়ে বাজারে যাও দেখি। তুমি এগুলো রাখো, আমি হাত মুখ ধুয়ে আসি, ততক্ষণে তুমি আমার জল খাবারটা দাও। ঠিক আছে, যাও। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। সেই সকালে উঠে যে কোন দিকে বেরিয়েছে কে জানে। এমনিতেই এই গ্রামের সাথে ওই গ্রামের লোকেদের বনি বনা নেই, তার উপরে ছেলেটার ওই গ্রামে গিয়ে খেলা করার বড্ড ঝোঁক।
কি হয়েছে গিন্নি? অপু আবার কি কাণ্ড বাঁধালো? তা তোমার ছেলে তো রোজই কোনো না কোনো কাণ্ড করে বসে। সেই সকালে উঠে খেলার নাম করে বেরিয়েছে। কোথায় গেছে খেলতে? কিছু বলে যায়নি তোমাকে? তা সেটা আমায় বলে গেলে কি আর চিন্তা করতাম আমি? সে কি কথা, ও আবার পাশের গ্রাম কদমতলির দিকে যায়নি তো? জানি না বাপু, এত নিষেধ করা সত্ত্বেও যদি যায় তাহলে আমার আর কি করার থাকে বলো তো? ওদিকে গেলে তো লোকজন খারাপ ব্যবহার করবে ওর সাথে, মানে ওকে তো দূর দূর করে তাড়িয়ে দেবে। কত করে বলি, ওই গ্রামের মানুষজন ভালো না, ওরা আমাদের সাথে মেশে না কেউ। দুই গ্রামের মাঝে যে দ্বন্দ্ব লেগে আছে, ওরা কাউকে তোয়াক্কাও করবে না। তুমি কাজ করতে থাকো, আমি দেখি এগিয়ে গিয়ে অপু কোথাও আছে কিনা। আরে ওই তো অপু চলে এসেছে। কি রে অপু, তুই সকাল সকাল কোথায় গেছিলিস বাবা? জানিস না তোর জন্য আমাদের চিন্তা হয়। আমি গিয়েছিলাম নদীর পাড়ে খেলা করতে বাবা। আচ্ছা বাবা, ওই গ্রামের কেউ আমাদের সাথে খেলা করতে চায় না কেন? আমাদেরকে ওই গ্রামে যেতেও দেয় না, কেউ দেখলেই দুপুর করে তাড়িয়ে দেয়। কেন রে বাবা, কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? না বাবা, আজকে জানো বাবা, আমরা যখন নদীর পাড়ে খেলা করতে গেছিলাম তখন ওই পাড়ার পশু আমাদের সাথে খেলা করতে এসেছিল, কিন্তু ওর বাবা এসে ওকে বকা দিয়ে বাড়িতে নিয়ে গেছে। তোকে না কতবার বলেছি, ওই গাঁয়ের লোকজন ভালো না, আমাদের সাথে ওদের বনি বনা নেই, তারপরে ওদের সাথে কেন মিশতে যাস? আমি তো শুধু খেলা করতে গেছিলাম মা, তাই বলে খেলা করতে গেলেও যে মানুষ এমন করে তা তো জানা ছিল না। থাক, আর জানতে হবে না, এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে আয় দেখি। মন খারাপ করিস না বাবা, আমাদের দুই গ্রাম একসময় এমন ছিল না। কিছু ঝামেলার জন্য আজকে আমরা বিভক্ত, কিন্তু এমন একদিন আসবে দেখবি আমাদের দুই গ্রামের মধ্যে আবার মিল হয়ে যাবে। তাহলে তো খুব ভালো হবে বাবা, আমি আবার সবার সাথে খেলা করতে পারবো। হ্যাঁ পারবি, এখন চল হাত মুখ ধুয়ে আমরা খেতে বসি। ঠিক আছে, চলো বাবা। তাড়াতাড়ি চলে যায় এখান থেকে, না হলে কদমতলির কেউ দেখলে যা নয় তাই বলা শুরু করবে। কি ব্যাপার কি খুড়ো, তোমাদের কি কখনো লজ্জা হবে না নাকি? এত ঝামেলার পরেও এই গায়ের পদ মারিয়ে হাটে যাচ্ছ কোন সাহসে? এই সাহসের কি দেখলি তুই এখানে? আমাদের হাটে যেতে হলে অবশ্যই এই কদমতলি রাস্তা পার হয়ে যেতে হবে। কেন কেন শুনি, নিজেরা নিজেদের গ্রামে একটা হাট বসালেই তো পারো। এই শুধু শুধু আমাদের গ্রামের উপর দিয়ে রোজ যেতে তোমাদের লজ্জা করে না? আমাদের বটতলির ঘাটে যেতে যদি তোদের লজ্জা না করে, তবে তোদের গায়ের রাস্তা মারিয়ে হাটে যেতে আমাদের কেন লজ্জা করবে শুনি? বাবা, কথার বাহার আছে তো, ভালোই দেখছি। এবার থেকে আমাদের গায়ের পথ দিয়ে বটতলির কাউকে আর হাটে যেতে দেব না। তোরা যদি নদীর ঘাটে না যেতে চাস তবে যাস না, তাতে কার কতটুকু ক্ষতি হবে সেটা না হয় তুই হিসেব কষে নিস। আমাদের গায়ের সাথে তোমাদের গায়ের কখনো মিল হতে পারে না। যত মিল ছিল সেটা একেবারে শেষ হয়ে গেছে। এখন আর আমরা তোমাদের গায়ের সাথে মিল দিয়ে চলতে চাই না। বেশ, তো মিল না দিলে সেটা তোদের ব্যাপার। তোদেরকে কেউ জোর করেছে মিল দিয়ে চলবার জন্য? আজকে নিষেধ করে দিলাম ভালোই ভালো, আর যেন এই রাস্তা দিয়ে না যেতে দেখি তোমাদের কাউকে। ওই যে বললাম, নদীর ঘাটে না যেতে চাইলে আমাদের নিষেধ করবি, আর যেতে চাইলে কিছু বলতে পারবি না, তাই না? না, এই বুড়োর সাথে কথা বলে লাভ নেই, তোমাদের আমি দেখে নেব। হ্যাঁ, যা যা, কি দেখে নেবে সে আমার জানা আছে। লোকটা সেই সকালে বলেছে মাছ ধরতে বটতলির ঘাট দিয়ে নদীতে যাবে, তা এখনো তো বাড়িতে এলো না। আর কখন যাবে মাছ ধরতে কে জানে বাবা। কি গো, তুমি না সেই সকালে বলে গেলে নদীতে যাবে মাছ ধরার জন্য? তা কোথায় গিয়েছিলে আবার? আর কোথায় যাব, একটু হাটে রাস্তায় গেছিলাম, কিন্তু গিয়েই তো হারান বুড়োর সাথে দেখা হয়ে মেজাজটা গেল বিগড়ে। কেন গো, কি হয়েছে? কার সাথে আবার গন্ডগোল পাকিয়ে এসেছো শুনি? আর বলো না সে কথা, বুড়োর সে কি দেমাক, আমাদের গায়ের রাস্তা দিয়ে হেঁটে যাবে, আবার মাথা উঁচু করে আমাদের সাথে তর্ক করবে। নিশ্চয়ই তুমি কিছু বলেছো, না হলে তো হারান খুড়ো কখনো কাউকে কথা শোনান না। আগে তো এই দুই গ্রামের কত মিল ছিল। সব মিল ভেঙেছে ওই দুই গ্রামের ওই বটতলার সীমানাটা ভাগাভাগি হওয়ার সময়। ওই কাজটা সবাই বলতো আমাদের গায়ের, কিন্তু ভাগের সময় সেটা ওই গায়ের হয়ে গেল কিভাবে বুঝলাম না।
এটা বোঝার কি আছে বলো তো? বটতলি গায়ের নামকরণই তো হয়েছে ওই বট গাছের জন্য। এখন তোমরা ওই গাছ দাবি করলে হবে নাকি? বড্ড নিজের গায়ের জন্য দরদ হচ্ছে তাই না? এত দরদ হলে যাও না, সেখানে গিয়ে থাকো। এখন এখানে আর থাকার দরকার নেই। তোমার সাথে একটা ভালো কথা বলারও উপায় নেই। দিন দিন যা অবস্থা হচ্ছে তোমার, তাতে তোমার সাথে কথা বলাই বাদ দিয়ে দিতে হবে। বেশ তো, কথা বলো না আমার সাথে। কথা বলতে কে বলেছে শুনি? তার বাড়িতে আসায় আমার ভুল হয়েছে। তা যাও না, যেদিকে ছিলে সেই দিকেই যাও। বাড়িতে কেন এসেছো শুনি? তাই যাচ্ছি আমি, আর ফিরবো না বাড়িতে, আর ফিরবো না। যাও যাও, ওসব নিছক ধমকি আমাকে দিয়ে কোনো কাজ হবে না। তো আকাশের অবস্থা তো বেশি ভালো দেখছি না কদিন ধরে। এইবারে ঝড় হলে যে এই কদমতলী গাঁয়ের অনেক মানুষেরই ঘর বাড়ি সব ভেঙে পড়বে গো। কি হয়েছে গো গিন্নি? কি নিয়ে এত চিন্তা করছো তুমি? কি নিয়ে আবার চিন্তা করব? আকাশের অবস্থা তো বেশি ভালো দেখছি না কদিন ধরে। এমন হলে মাছ ধরতে যাবে কি করে নদীতে? মাছ ধরা তো পরের ব্যাপার, কিন্তু ঝড় বৃষ্টি শুরু হলে আমাদের ঘরটার কি হবে সেটা ভেবেই তোমার মাথায় চিন্তা পাচ্ছে গো। আরে সেই চিন্তা তো আমারও হচ্ছে গো। আমাদের তো আর তেমন অবস্থাও নেই যে ঘরের কিছু হলে আবার নতুন করে ঘর বানাবো। তার উপর দুই গ্রামের যা ঝামেলা চলছে, তাতে করে নদীতে মাছ ধরতে যাব কি করে বুঝতে পারছি না। কেন, আবার কি হলো? কি আবার হবে? রোজ রোজ তো নিত্য নতুন ঝামেলা বাঁধছে দুই গ্রামের মানুষের মধ্যে। এমন ভাবে চলতে থাকলে তো আমাদের মাছ ধরা বন্ধ হয়ে যাবে। তা এতে তো শুধু আমাদের ক্ষতি হবে না, ওই গ্রামের লোকজনেরও তো ক্ষতিই হবে। ওরা যে এই গায়ের পথ ধরে হাটে যায়, সেটা তো আর যেতে পারবে না গো। এর একটা মীমাংসা না হওয়া অব্দি দুই গ্রামের মধ্যেকার দ্বন্দ্ব লেগেই থাকবে। তা মীমাংসা হবে কি করে? সুযোগ পেলেই তো গোপাল দাদা ওই গ্রামের লোকেদেরকে কথা শোনাতে বাদ দেন না। এমন হলে ওই গ্রামের লোকজন আমাদের গ্রামের কারোর কোনো সাহায্যে কখনো এগিয়ে আসবে না। আগে কিন্তু এমন ছিল না গিন্নি। আমাদের দুই গ্রামের মানুষের মধ্যে কত মিল ছিল। দুই গ্রামের সীমানা মাপামাপির সময় সেই যে ঝামেলা বাঁধলো, আর কিচ্ছু ঠিক হলো না। তা এখন কিভাবে এইসব মেটানো যায়, আমাদের সেটাই ভাবতে হবে বাপু। মেটাবো কি করে? সবাই মানলেও গোপাল দাদা যে মানবে না, সে যে একরোখা মানুষ। বাগে পড়লে সব একরকমই, কোথায় পালাবে? কখনো বিপদে পড়লে সেদিন বুঝবে এর কি জ্বালা। এখন ওসব ভেবে লাভ নাই, আমার বড্ড খিদে পেয়েছে গিন্নি। তোমার কতদূর রান্না হলো? তা আমার রান্না শেষ হয়ে গেছে গো। এই তুমি বসো এইখানটায়, আমি এক্ষুনি তোমায় খেতে দিচ্ছি। ঠিক আছে গিন্নি। সেই সকালে রাগ করে না খেয়ে বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরার নাম নেই। এদিকে আকাশটাও তো কেমন থম মেরে আছে, এই কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হলো বলে। আরে গয়া পিসি যে, এসো এসো, বসো এখানে। কতদিন বাদে তোমায় দেখলাম। আমিও তো তোকে কতদিন বাদেই দেখলাম রে মা। তা এখন আর তোমাকে দেখা যায় না কেন পিসি? তুমি থাকো কোথায় শুনি? বাড়িতেই থাকি রে মা। আমার শরীরটা বেশি ভালো ছিল না, তাই এই কয়দিন আর ভিক্ষে করতে বের হইনি। তা গোপাল কোথায়? গোপালকে যে দেখতে পাচ্ছি নে। সে কি দুদণ্ড বাড়ি থাকার বান্দা? সেই সকালে বেরিয়ে একবার বাড়িতে এসেছিল, এসে আবার রাগ দেখিয়ে কোথায় চলে গেছে কে জানে। সে কি কথা? বাড়ির পুরুষ রাগ দেখিয়ে চলে গেল আর তুই আটকালি না? না, আটকাইনি। কেন আটকাবো শুনি? আমার বাবার বাড়ি কদমতলি বলে কি আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করবে? এ যাই হোক মা, গোপাল তো স্বামী, দু কথা রাগের বশে সে বলতেই পারে। তাই বলে তোর রাগ করাটা ঠিক হয়নি গোপালের সাথে। আমি রাগ করিনি পিসি, আমি উচিত কথাই বলেছি। আর স্বামী হয়েছে বলেই যে বাবার বাড়ির গ্রাম নিয়ে আমায় কথা শোনাবে, সেটাও তো ঠিক নয়, বলো? তা অবশ্য তুই ঠিকই বলেছিস। তা বাড়ি এলে বাচ্চাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলিস, দেখবি বুঝতে পারবে। ও বোঝার বান্দাই নয় গো পিসি। আর বাড়ি না এসে যাবে কোথায়? ওই ঠিক পেটে টান ধরলে সোজা বাড়িতেই চলে আসবে, দেখো।
তা আসলেই ভালো রে, এই জন্যই বুঝি তুই খাবার নিয়ে বসে আছিস। হ্যাঁ গো পিসি, এসেই তো খিদে লেগেছে করে মাথা খারাপ করে দেবে, তাই আগে থেকেই খাবার নিয়ে বসে আছি। তা তুমি কিছু খেয়েছো গো দুপুরে? না রে মা, আজকে ভিক্ষে করতে বেরিয়েছি একটু দেরি করে। এই অসুস্থ শরীর নিয়ে আর বেশি দূর যেতে পারিনি। যাবার পথে ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। এসেছো, খুব ভালো করেছো গো। এখন আমার কাছে দুটো খেয়ে তবে যাবে। না না মা, পাছে গোপাল এসে আমাকে খেতে দেখলে আবার রাগ করে কি না। তোমাকে দেখলে রাগ করবে না গো, তোমার বাড়ি তো 2 গ্রামের মাঝ সীমানায়। তুমি ভালো আছো পিসি, তুমি 2 গ্রামেই নিজের খেয়াল খুশি মতন চলতে ফিরতে পারো। তা তুই মন্দ বলিস নি রে নীলু। আমি এক্ষুনি তোমাকে খেতে দিচ্ছি। তাড়াতাড়ি নদীর ঘাটে চলে যাই, পাছে আবার কেউ দেখতে পেলে ঝগড়া শুরু করে দেবে। পাছে কেউ দেখবে কেন রে গোপাল, চুরি করতে যাচ্ছিস বুঝি? ভাত বকবার জায়গা পাও না নাকি? দেখতে পাচ্ছ না হাতে জাল নিয়ে বেরিয়েছি, জাল নিয়ে মানুষ কোথায় যায় জানো না? সে তো আমি ভালো করেই জানি, কিন্তু মাছ ধরতে যাচ্ছিস ভালো কথা, তাই বলে বটতলি রাস্তায় কেন? তোদের গায়ের হাটে বসে জালে মাছ ধরলি তো মাছ পাবি। বেশি কথা বলো না তো খুড়ো, মাছ নদীর জলে থাকে, হাটে কি করে পাবো মাছ আমি? এ বাবা, সেদিন আমি যখন তোদের গ্রামের রাস্তার উপর দিয়ে হাটে গেছিলাম, খুব তো আমাকে কথা শুনিয়েছিলিস, বলেছিলিস না আমাদের গ্রামে যেন হাট বসায়, তোদের গ্রামের রাস্তায় আর যেন না যাওয়া লাগে। হ্যাঁ ঠিকই তো বলেছি আমি। বেশ, তবে এখন জাল নিয়ে বাড়ি ফিরে যা। তুই বাড়ি গিয়ে তোদের গ্রামে নদী খনন করা শুরু কর। আমিও তোকে আমাদের নদীর ঘাটে মাছ ধরতে দেব না। দেখো বুড়ো, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। নিজের বেলায় 16 আনা আর লোকের বেলায় কানা করি, সেটা তো হবে না বাছা। ভালোই ভালোই চলে যা, মাছ আমি ধরতে দেব না তোকে। বেশ, এর শোধ আমি তুলবো। আরে যা যা, তোর মতো কত গোপাল এলো গেল, কেউই হারানের একটি মাথার চুলও বাঁকা করতে পারিনি, যত সব। এই আবার কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে, এবারে যে কত মানুষ বাড়ি ঘরদোর হারাবে তা কেবল বিধাতাই জানেন। আমাদের গ্রামের পাশ দিয়ে নদী হওয়াতে ঝোড়ো বাতাস তো সব নদীর উপর দিয়ে যাবে, কিন্তু কদমতলির মানুষের যে এবারে বড় ভোগান্তি আছে। আজ যদি 2 গ্রামের মানুষ এক হয়ে থাকতো তাহলে কত বিপদে আপদে সবাই সবাইকে সাহায্য করতে পারতো, কিন্তু এই এক ঝামেলায় সব শেষ। এসব ভেবে আর কি হবে গিন্নি? আমার চিন্তা হচ্ছে ওই গ্রামের মানুষগুলোর কথা ভেবে। আমরা তো ঘরানি মিস্ত্রি, আমরা আমাদের ঘরগুলো শক্তপোক্তভাবে বানিয়েছি। কিন্তু ওই গ্রামে সব জেলেদের ঘর যে খুবই নড়বড়ে গো। এমন ঝড় আর কিছুক্ষণ হলে তো কারো বাড়ি ঘর টিকবে না এই ঝড়ের কাছে। কমল, ও কমল, আমায় বাঁচা তোরা। ঝড়ে যে আমার ঘরের চালা উড়িয়ে নিয়ে গেছে রে। কোনো মতে প্রাণটা নিয়ে বেরিয়ে এসেছি। সে কি পিসি, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? না রে মা, আমার কিছু হয়নি, তবে কদমতলির অবস্থা দেখে বড্ড মায়া হচ্ছে রে। কেন পিসি, কদমতলিতে কি হয়েছে? ঘর বাড়িগুলো সব তুষের ছাইয়ের মতন উড়ে যাচ্ছে। না জানি ওই গ্রামের মানুষগুলোর কি হাল হয়েছে। না গিন্নি, আর বসে থাকা চলবে না গো। তুমি ওয়া পিসিকে নিয়ে ঘরে থাকো, আমি গোপাল কাকাকে নিয়ে ওদের সাহায্যে যাই, বুঝলে? সাবধানে যেও। হ্যাঁ গো, বাইরে তো অনেক ঝড় শুরু হয়েছে। আমাদের বাড়িটা যে খুব একটা মজবুত নয়, এখন বেশি ঝোড়ো হাওয়া শুরু হলে কি হবে আমাদের? আমিও তো সেটাই ভাবছি গিন্নি, এখন এই ঝড়ের মধ্যে আমরা কোথায় যাই বলো দেখি। তোমাকে তো সকালেই আকাশের অবস্থা খারাপ দেখে বলেছিলাম চলো আমরা আমাদের গ্রামে যাই, ওই গ্রামে যেতে চাই না আমি। কিন্তু না গিয়ে এখন তো আর কোনো উপায় দেখছি না। আমাদের ঘর তো যে কোনো সময় উড়িয়ে নিয়ে যেতে পারে ঝড়ে। সামনের বাড়িগুলোর চালা কেমন তুলোর মতন উড়ে যাচ্ছে, দেখেছো? গোপাল দাদা, ও গোপাল দাদা, আমরা যে সর্বশান্ত হয়ে গেলাম গোপাল দাদা, আমাদের যে আর কিচ্ছু রইলো না। কি হয়েছে খুলে বল।
ঝড়ে আমাদের ঘরে চাল আজে উড়িয়ে নিয়ে গেছে গো দাদা। এই কোনো মতে প্রাণটা নিয়ে আমরা বেরিয়ে এসেছি। এখন আমাদের কি হবে বলো তো? আমরা কোথায় যাব? এত চিন্তা করিস না মালতী, একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। আর আমরা আছি তো, আমাদের কাছেই থাক এখন। কিন্তু বৌদি, যে পরিমাণে ঝড় শুরু হয়েছে মনে হচ্ছে তোমাদের ঘরটাও বেশিক্ষণ টিকবে না। সেটাই তোরা ভাবছি, এখন কি করি বলতো? ও মা গো, এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। বাড়ির উপরে যে বড় একটা গাছ আছে সেটা তো ভুলেই গিয়েছিলাম। যে কোনো সময় গাছের ডাল ঘরের উপরে পড়লে সবাই যে মারা পড়বো। ওই রে গোপাল, আর দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে আয় ঘর থেকে। এভাবে বেশিক্ষণ থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ কি খুড়ো তুমি? আমি এত খারাপ ব্যবহার করবার পরেও আমাদের এই বিপদের দিনে তোমরা সবাই এগিয়ে এলে। এখন এসব কথা বলবার সময় নেই। কানু, তুই সবাইকে নিয়ে আমাদের কদমতলিতে চলে যা, আর আমি হারান কাকা আর গোপাল মিলে গ্রামের বাকিদের সাহায্যে যাই। হ্যাঁ, আর দেরি করা ঠিক হবে না, সবাই বেরিয়ে পড়ি, চলো। হিরে জয়া, রান্না কতদূর হলো তোদের? এক্ষুনি এসেই তো আবার খেতে চাইবে। আমাদের রান্না প্রায় শেষের পথে কাকিমা। এখন নীলু সবার জন্য আলু ভাজা করবে, আর মালতী ডাল রান্না করলেই শেষ। আমার ডাল রান্না শেষ হয়ে গেছে প্রায়, আর নীলু দিদি তো আলু ভাজা করেই ফেলেছে। সবার রান্নাই তো তাহলে শেষ। ওদের সবাইকে তাহলে খেতে ডাকি। তোরা এখানে বরং আসন পেতে দে। বাবা, কালকে রাতে যেন যুদ্ধ গেল আমাদের সবার উপর দিয়ে। তুমি একদম ঠিক বলেছো খুড়ো, আমাকে তুমি ক্ষমা করে দাও খুড়ো। কালকে তোমরা না এলে আজকে সকালে আর হয়তো পৃথিবীর মুখ দেখতে পেতাম না। আমরা 2 গ্রাম মানুষ থাকি এখানে। একজনের বিপদে আরেক গ্রামের লোক না গেলে কারা যাবে শুনি? আজকে থেকে আমরা সবাই আবার আগের মতো এক হয়ে থাকবো। 2 গ্রামের ঝড় এসে আমাদের মাঝে আবার ঐক্যের সৃষ্টি করে দিয়ে গেছে। তাহলে কি এখন থেকে আমি সবার সাথে খেলা করতে পারবো, নাকি আবার বকা শুনতে হবে?